নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ধনযোগ। ধনযোগ সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। ধনযোগ হচ্ছে গিয়ে যে জন্ম কুণ্ডলিতে বা জন্ম ছকে আমাদের ধনযোগ রয়েছে কিনা, অর্থাৎ আমরা জীবনে কতটা ধন সম্পদ উন্নতি করতে পারবো, ধন সম্পদ অর্জন করতে পারবো, কতটা জীবনে ধনী হব, সেই ধনী হওয়ার যে যোগটা সেটি আমাদের জন্মছকে রয়েছে কিনা, সেটি সবার মনে কম বেশি প্রশ্ন জাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি লক্ষণ আপনারা দেখলে, জন্মছকে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জন্মছকেও সেই যোগটি তৈরি হয়ে রয়েছে কিনা। যদি সেই যোগটি আপনার জন্মছকে তৈরি হয়ে থাকে তাহলে আপনাদের ধন সম্পদ উপার্জন করার যে পথটা খুব সহজ হয়ে যাবে। আর যদি সেটি না তৈরি হয়ে থাকে তাহলে সে ইনকামের যে পথটা, ধন সম্পদ উপার্জন করার যে পথটা, সেটা একটু কঠিন হয়ে যাবে। হবে না তা নয়, পরিশ্রমী করলে সব কিছুই সম্ভব, কিন্তু যে ধন সম্পদ যে উপার্জন করার যে পথটা, সেই পথটা একটু সহজ হয়ে যাবে যদি আপনার জন্মছকে এই ধনযোগটি থেকে থাকে, তাহলে এটি হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কি কি লক্ষণ আপনারা জন্ম কুণ্ডলিতে বা জন্মছকে দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্মছকেও ধনযোগটি রয়েছে। আমরা জানি যে আমাদের জন্মছকের দ্বিতীয় যে ঘরটি রয়েছে সেটি আমাদের সম্পদের ইঙ্গিত দেয়। তবু আমরা এখানে ধনযোগ দেখতে গেলে প্রথম ঘর, চতুর্থ ঘর, নবম ঘর, দশম ঘর, একাদশ ঘর, এই যে 5টি ঘর, সেই 5টি ঘরকে আমরা খুব গুরুত্ব দেব। কারণ এই ঘরটি ছাড়া আমরা বলতে পারি না যে আমাদের জন্মছকে ধনযোগ সম্পূর্ণভাবে রয়েছে কিনা। তাই এই 5টি ঘর খুব গুরুত্বপূর্ণ। আবার এখানে আমাদের বৃহস্পতির কথাও চিন্তা করতে হবে, কারণ বৃহস্পতি আমাদেরকে যে এই সম্পদের যে পরিমাণটা, যে আমাদের বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু, তো দেবগুরু আমাদের সম্পদের পরিমাণটাকে কতটা সম্ভব হবে কিনা, এই 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 পরিমাণটাকে এই দেবগুরু এই সম্পদের দিকটার কৃতিত্ব দেয় এই বৃহস্পতি, যাকে বলা হয় যে এই সম্পদের কর্তা। যে জীবনে বস্তুগত অর্জন, বস্তুগত যে সম্পদ সেটা অর্জন করার জন্য শুক্রের ভূমিকাও রয়েছে। তাই শুক্র এবং বৃহস্পতি এই দুটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের। এই দুইটা গ্রহ আমাদের খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমরা যদি ধনযোগ দেখতে যাই। তাহলে যদি লগ্নকর্তা অর্থাৎ লগ্নপতি, আপনার জন্মছক অনুযায়ী যে লগ্ন রয়েছে সেই লগ্নের অধিপতি যে রয়েছে, সে লগ্নপতি এবং আপনার জন্মের যে দ্বিতীয় ঘরটি রয়েছে সেই দ্বিতীয় ঘরের অধিপতি, লগ্নপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি, দুই অধিপতি যদি যে কোনো একটি ঘরে থাকে, সে আপনার জন্মছক অনুযায়ী লগ্নপতি যদি যে কোনো একটি ঘরে থাকে তাহলে সেখানে ধনযোগ তৈরি হয়। আবার দেখা যাচ্ছে যে আপনার যে ঘরের যে দ্বিতীয় পতি সেটি এসে বসে রয়েছে আপনার প্রথম ঘরে অর্থাৎ লগ্নে, আবার লগ্নের যে অধিপতি সে বসে রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, সেটা যদি হয় তাহলেও ধনযোগ তৈরি হয়। আবার দ্বিতীয় ঘরের যে অধিপতি, সে দ্বিতীয় ঘরটা খুব গুরুত্বপূর্ণ ঘর, প্রথমেই বললাম যে দ্বিতীয় ঘরের যে অধিপতি সে যদি একাদশ ঘরে বসে, বা একাদশ ঘরের যে অধিপতি সে যদি দ্বিতীয় ঘরে বসে তাহলেও ধনযোগ তৈরি হয়। যদি লগ্নপতি লগ্নের যে অধিপতি সে যদি দশম ঘরে বসে, দশম ঘরটা আমাদের কি ইঙ্গিত করে, দশম ঘর আমাদেরকে ইন্ডিকেট করে যে ইনকাম, আমরা কি পেশা, কি পেশাতে যোগদান করব সেটা ইনকাম ইন্ডিকেট করে দশম ঘর। তো দশম ঘরে যদি আমাদের লগ্নপতি এসে বসে থাকে তাহলেও ধনযোগ
তৈরি হয়। সেই ক্ষেত্রে ব্যক্তি যিনি অর্থাৎ জাতক বা জাতিকা তার পিতামাতার চেয়েও শক্তিশালী হবেন, মানে ধন সম্পত্তির দিক থেকে তার পিতামাতার চেয়েও সে অনেকটা শক্তিশালী হবেন, মানে হবেন। নবম ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি যদি একজন আরেকজনের ঘরে এসে বসে থাকে তাহলে ধনযোগ সৃষ্টি হয়। অথবা নবম ঘরের যিনি অধিপতি রয়েছেন অর্থাৎ নবম ঘরের যে গ্রহটা রয়েছে সেই গ্রহ এবং দ্বিতীয় ঘরের গ্রহ তারা যদি দ্বিতীয় ঘরের অধিপতি নবম ঘরের অধিপতি যদি তারা দৃষ্টি বিনিময় করে তাহলেও ধনযোগ সৃষ্টি হয়। যখন দ্বিতীয় ঘরের যে অধিপতি পঞ্চম নবম এবং মানে 11th হাউস যেটাকে বলে 11তম ঘরে, এই যে দ্বিতীয় পঞ্চম নবম একাদশ এই তিনটা ভাব যদি একসাথে একটা কোনোটা একজন আরেক মানে একটা সম্পর্ক তৈরি করে অর্থাৎ একজন আরেকজনকে দৃষ্টি বিনিময় করে তাহলেও ধনযোগ তৈরি হয়। এভাবে হতে পারে ধনযোগ, খুব মানে এইগুলি থাকলে ধনযোগ তৈরি হয়। অথবা যখন পঞ্চম ঘরের অধিপতি নবম বা একাদশ ঘর, নবম ঘরেও হতে পারে অথবা একাদশ ঘরেও হতে পারে, সেই ঘরের অধিপতির সাথে কোনো একটা দৃষ্টি বিনিময় করে তখনও ধনযোগ তৈরি হয়। যখন নবমপতি মানে নবম ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি বা একাদশ ঘরের সাথে সম্পর্ক হয় বা একাদশ বা নবম ঘরের অধিপতি একাদশ ঘরে চলে গেছে তাহলেও ধনযোগ তৈরি হয়। অথবা দৃষ্টি বিনিময় করলেও ধনযোগ তৈরি হয়। এটা হচ্ছে গেল মানে ঘরের দিকটা। এবার আসছি গ্রহের ক্ষেত্রে। মানে গ্রহ যদি রবি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে এবং বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গল গ্রহ একাদশ ঘরে অবস্থান করে তাহলেও ধনযোগটা তৈরি হয়। যদি চন্দ্র কর্কট রাশিতে পঞ্চম স্থানে থাকে, এবং একাদশপতি শনি একাদশ স্থানে থাকে তাহলেও ধনযোগ তৈরি হয়। যখন লিবিয়া অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল পঞ্চম ঘরে এবং শুক্র মানে 11তম স্থানে 11th হাউসে অবস্থান করে তখনও ধনযোগ তৈরি হয়। যখন বুধ গ্রহটি যখন পঞ্চম ঘরে এবং বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গল একাদশ ঘরে অবস্থান করে তখনও ধনযোগটা তৈরি হয়। যখন কন্যা বা মিথুন রাশিতে বৃহস্পতি যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন, অথবা বুধ একাদশ ঘরে অবস্থান করে তখনও ধনযোগ তৈরি হয়। এগুলি হচ্ছে রাশির বা গ্রহের দিক থেকে আমি বলছি। যখন শুক্র বৃষ রাশি বা তুলা রাশিতে পঞ্চম স্থানে থাকে এবং মঙ্গল গ্রহটি যখন তুলা রাশিতে থাকে তখনও ধনযোগ তৈরি করে। এভাবে আমাদের ধনযোগ তৈরি হয়। এবার কথা হচ্ছে সেই ধনযোগকে আমাদেরকে সারা বছর ধরে ধন সম্পদ দিয়ে থাকে না। যখন কোনো গ্রহের দশা এবং অন্তর্দশা এবং মহাদশা চলতে থাকে তখন আমরা এই ধনযোগের যে ফলটা সেটা বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি। যখন মহাদশা বা যেমন ধরুন আপনার এখন শুক্রের দশা চলছে, তো এখন শুক্রের দশার মহাদশাতে আপনি পাবেন, বা শনির অন্তর্দশা চলছে সেই অন্তর্দশাতে আপনারা পাবেন, তখন আপনারা এই ধনযোগের লাভটা পাবেন। তাই এই যুগকে লক্ষ্মী যুগ বা কুবের যুগও বলা হয়। ধনযুগ বলে, লক্ষ্মী যুগও বলে, কুবের যুগও বলে। তাই এই ছিল আমাদের আলোচনা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং
একটি আপনাদের কমেন্ট এবং লাইক করলে আমাদেরকে ভিডিও বানাতে আরও মানে আগ্রহ বাড়ায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। নমস্কার।